কোনোটা দখল করা, কোনোটার সাথে বোঝাপড়ার মধ্য দিয়েই কিন্তু সরকারগুলো সাধারণত চলার চেষ্টা করে। তদন্ত হলে অনেকে ফেসে যাবে, এবং তদন্ত কে করবে? তদন্ত যদি সরকার করতে চায়, সরকার তো এখন তাদের সাথে গুড টার্মসে আছে। ডিপ স্টেটকে খুব সুন্দরভাবে ডিফাইন করার কোনো, তারা আমাদের থেকে যে জিনিসগুলো চেয়েছিল সেগুলো যখন আমরা দেখি যে এই সরকার দিচ্ছে, তার মানে কি একটা পর্যায়ে এটাকে নিতে নিতে এমন জায়গায় নিয়ে গেছে, এটা এখন হাস্যকর হয়ে গেছে। এই যে $10 বিলিয়ন দুর্নীতি করেছে আছে, এই যে গণতন্ত্র কিংবা সংবিধান সবকিছুই তাদের কাছে সিলেক্টিভ, যতক্ষণ পর্যন্ত নিজেদের স্বার্থটা রক্ষিত হয়। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আপনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম 3-4-5 মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দিন দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। আরও অনেক বিষয় আপনি উল্লেখ করেছেন, আমি যেতে চাই না। আসলে আপনার এই বক্তব্যের পরে একটি বিষয়ে সারা দেশে একটি প্রশ্ন উঠছে যে আসলে এই দাবির সত্যতা আসলে কতটুকু, মানে ডিপ স্টেট আসলে কারা? দেখুন, আসলে সব সরকারেরই তো বিভিন্ন শক্তির সাথে বিভিন্ন ধরনের বোঝাপড়া থাকে। সবাই হয়তো সেটা বলে না। আমাদের জায়গা থেকে আপনি দেখবেন যে শুধু আমি না, জাতীয় নাগরিক পার্টির আরও যারা তরুণ নেতৃবৃন্দ আছেন, তারা একটু আনফিল্টার্ড এবং একটু জনগণের কাছে আর একটু অধিকতর স্বচ্ছতা রাখতে পছন্দ করেন, এবং অনেক কিছুই যেটা হয়তো বাংলাদেশের পলিটিক্যাল কালচারে বলা হতো না, চাপ রাখা হতো, সেটা আমরা বলে ফেলি। এবং বলাটাই আমরা মনে করি যে আমাদের জনগণের সাথে একটা স্বচ্ছতার, জনগণের সাথে দূরত্বটা যাতে না রাখা হয়। এবং আমাদের সময় এই আলোচনাটা ছিল যখন বিশেষ করে মেয়াদ নিয়ে এবং নির্বাচনের তারিখ নিয়ে অনেক জলঘোলা করা হচ্ছিল, এবং এক ধরনের যখন পর্যন্ত সেটা ফিক্স হয়নি তখন পর্যন্ত এই আলোচনাটা ছিল, এবং এই ধরনের একটা প্রস্তাব বিভিন্ন মহল থেকে, যাদেরকে যদি এক কথায় আমি আসলে করতে যাই, ডিফাইন করতে যাই, তাহলে এটাকে ডিপ স্টেট বলা যায় আর কি। আমরা তো বিভিন্ন সময়ে ডিপ স্টেটকে খুব সুন্দরভাবে ডিফাইন করার কোনো উপায় নেই যে আসলে কে আছে না আছে। আমরা বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন ইস্যুতে, এই যে এখন ইরান আমেরিকা যুদ্ধ চলছে, এখানেও অনেকের অনেক প্রভাবের কথা শুনি, অনেক থিওরি আমাদের কানে আসে। এবং এই আলোচনাটায় অন্তর্বর্তীকালীন সরকার আগ্রহ দেখায়নি, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডাগুলো খুব সুস্পষ্ট ছিল, এবং আমরা প্রথম দিন থেকে বলেছি যে সংস্কার, বিচার আর গণতান্ত্রিক রূপান্তর, ডেমোক্রেটিক ট্রানজিশন, এই তিনটা আমাদের দায়িত্ব। সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, কিন্তু যতটুকু পর্যন্ত একেবারে না করলেই নয়, যেমন শেখ হাসিনার ফাঁসির রায়টা হয়েছে বিচারের একটা ভালো অগ্রগতি হিসেবে এটাকে বলা যায়। সংস্কারের ক্ষেত্রে জুলাই সনদটা একেবারে শেষ মুহূর্তে, নির্বাচনের মাত্র মাস দেড়েক আগে, তফসিলের ঠিক আগে আগে স্বাক্ষরিত হয়েছে। তো এই কিছু জায়গায় একটা লেভেল পর্যন্ত, একটা স্টেজ পর্যন্ত নিয়ে তারপরে নির্বাচনের দিকে সরকার গিয়েছে, এবং যেই ব্যাপারগুলো ছিল, যেই ব্যাপারগুলোতে তাদের ইন্টারেস্ট ছিল, সেটা আমাদের মনে হয়েছে যে এটা বাংলাদেশের ইন্টারেস্ট এবং বাংলাদেশের জনগণের ইন্টারেস্টের সাথে একমত না। আমরা দেখেন বর্তমান সরকারও আসছে, তারাও নিশ্চিতভাবে এই ইনস্টিটিউশনগুলোর সাথে বোঝাপড়া ছাড়া আসে নাই। অবশ্যই এক ধরনের বোঝাপড়া তাদের আছে, এবং এটার ইঙ্গিত আমরা পাই। এই যে একজনের পদত্যাগের জন্য 6 মাস আন্দোলন করা, এবং প্রধান উপদেষ্টার কাছে গিয়ে পদত্যাগ দাবি করে আসা, আবার তাকেই পররাষ্ট্রমন্ত্রী বানানো, এটা তো এমন কিছু না যে একেবারে মন থেকে নিয়ে বানানো হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো এই সরকার, বর্তমান সরকারের কোনো এক ধরনের এই ধরনের বোঝাপড়া হয়ে থাকতে পারে। অবশ্যই ইনস্টিটিউটগুলোর সাথে এবং এই শক্তিশালী যেই এস্টাবলিশমেন্টগুলো আছে তাদের সাথে বোঝাপড়া ছাড়া অথবা দখল ছাড়া আমরা দেখি যে মিডিয়া এস্টাবলিশমেন্টকে এক ধরনের দখল করা হয়েছে 5 আগস্টের পরে। এটা একটা আমরা দেখেছি সময় টিভির অফিসে ভাঙচুর করা হয়েছে, গিয়ে মিডিয়া মানে নিজেরাই ভিডিও করে যে সময় টিভি দখল করে ফেললাম, এটা আমরা দেখেছি। তো কোনোটা দখল করা, কোনোটার সাথে বোঝাপড়ার মধ্য দিয়েই কিন্তু সরকারগুলো সাধারণত চলার চেষ্টা করে। কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে যদি আমার ন্যাশনাল ইন্টারেস্ট, আমার পিপলস ইন্টারেস্ট কোনোভাবে হার্ম না হয় ততক্ষণ পর্যন্ত তো ক্ষতি নাই। কিন্তু যদি আমার জনগণের ইন্টারেস্ট সেখানে ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের দেশের ক্ষতি হয়, সেক্ষেত্রে অবশ্যই কনসার্ন আছে, এবং সেই কনসার্নের জায়গা থেকেই এবং অবশ্যই নির্বাচন এবং গণতন্ত্রের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো ভুল পথে পা বাড়ায়নি। তারা আসলে কোথায়? তারা কি এখনো আছে? তার কি দৃশ্যমান? তারা সবসময়ই থাকে তারা, এবং খুব এটা সাধারণ মানুষের বা আমাদেরও অনেক সময় বুঝে ওঠা বা বোঝার পর্যায়ের মধ্যে হয়তো থাকে না।
কিন্তু তাদের ইন্টারেস্টে তারা সবসময় রোল প্লে করতে থাকে। আপনি বলেছেন যে আরো অনেকের কাছে হয়তো তারা অ্যাপ্রোচ করে থাকতে পারে, আসলে কি কোনো বিধিনিষেধ আছে কি, মানে তাদের সম্পর্কে নাম বলা বা প্রকাশ করার ব্যাপারে? আমার মনে হয় যে আসলে এটা খুব এমন না যে নাম বা ব্যক্তি বা আপনার কাছে কোনো প্রতিষ্ঠান আসলে সে তো অ্যাজ এ প্রতিষ্ঠান আসবে না, সে কাউকে না কাউকে পাঠাবে বা কোনো না কোনো মাধ্যমেই তো এই ব্যাপারগুলো, এই আলোচনাগুলো আসে। এবং তখনকার সময় যদি আপনি একটু খেয়াল করেন যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা আরও অনেকেই হয়তো তখন আলাপটা যে শুধু ইন্টারনালি হয়েছে এরকম না, বাইরেও এর একটা রিফ্লেকশন বা লেখালেখিতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে এসছে। তো এটা খুব সার্টেনলি নাম বলা আমার মনে হয় না ঠিক হবে, কারণ যারাই ছিল বা যারাই আছে তারও আসল না আর কি, তাদের পেছনেও আরো কেউ না কেউ আছে। আপনি নিশ্চয়ই একটি বিষয় শুনছেন, আপনার এই বক্তব্যের পরে অনেকেই বলছেন, সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে এই বিষয়গুলির তদন্ত হওয়া উচিত। আপনি কি মনে করেন? তদন্ত হলে অনেকে ফেসে যাবে, এবং তদন্ত কে করবে? তদন্ত যদি সরকার করতে চায়, সরকার তো এখন তাদের সাথে গুড টার্মসে আছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন মানে তারা আমাদের থেকে যে জিনিসগুলো চেয়েছিল সেগুলো যখন আমরা দেখি যে এই সরকার দিচ্ছে, তার মানে কি? তার মানে অবশ্যই সরকারের সাথেও তাদের একটা মানে এই সরকার যখন সরকারে ছিল না তখন থেকে হয়তো একটা বোঝাপড়া আছে। তো এটা তো পুরোটা ইকোসিস্টেমের একটা অংশ, তো কে কার তদন্ত করবে? তো এটা আসলে আমার মনে হয় না যে কেউ তদন্ত করার বিষয়ে এই সরকারও কোনো স্টেপ নেবে, কারণ হচ্ছে তাদেরও একটা বোঝাপড়া তো অবশ্যই আছে। এবং আমি মনে করি না এটা দেশের জন্য ততক্ষণ পর্যন্ত ক্ষতিকর যতক্ষণ পর্যন্ত এটা আমার ন্যাশনাল ইন্টারেস্ট এবং পিপলস ইন্টারেস্টকে হার্ম না করে। বাট আনফর্চুনেটলি এটা বিভিন্ন ক্ষেত্রে করে আর কি। আপনার বক্তব্য আমরা শুনলাম পরিষ্কার। আপনি আরও বলেছেন যে নীতির উপর অটল থেকেছি, শক্তিশালী প্লেয়ারদের সাথে সমঝোতা করে ফেললেই খুব আরামে থাকা যেত, কেউ জ্বালাতন করতো না, বরং তারাই দায়িত্ব নিয়ে আমি কোনো অপকর্ম করলেও তা ধামাচাপা দিত, নিত্যদিন চৌথা বা তালিকা পাঠিয়ে নিউজ করে চরিত্র হনন করতো না। মিডিয়ার বিষয় নিয়ে আপনি একটি কথা বলেছেন, আপনি আগেও বলেছেন না মিডিয়ার ট্রায়ালের কথা, একটু বলবেন কি আসলে মিডিয়া ট্রায়ালে? না, আমি যখন প্রথম দিকে সরকারে ছিলাম, যখন ফায়ার ফাইটিংগুলো আমরা করছিলাম, আপনি দেখেছেন যে দিনে 100-200 আন্দোলন করে হতো। আবার আমি শুরুর দিকে আমাকে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তখন তো শ্রমিক এলাকাগুলোতে প্রতিদিন লিস্ট আসতো 70টা 60টা জায়গায় আন্দোলন হচ্ছে, স্যালারি থেকে শুরু করে অনেক ধরনের কারখানা বন্ধ হচ্ছিল অনেক। তো এই ফায়ার ফাইটিংগুলোর পর্বটা যখন মানে শেষ হয়, প্রথম 3-4 মাস 2-3 মাস, সেই পর্যন্ত মোটামুটি দায়িত্ব পালনে সেরকমভাবে কোনো বাধা পাই নাই। যখনই বিভিন্ন গ্রুপের ইন্টারেস্টে আঘাত আসা শুরু করে, বিভিন্ন স্টাবলিশমেন্টের ইন্টারেস্টে আমার কাজ করতে গিয়ে আঘাত আসা শুরু করে, এবং আপনি যদি দেখে থাকেন অনেকেই বলে থাকে যে আমি দৃঢ়তার সাথে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং সেক্ষেত্রে আমি শেষ পর্যন্ত মাথা নত করিনি বা পলিসিগত সিদ্ধান্তের উপর থেকেই আমি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। যেমন উদাহরণস্বরূপ হয়তো সাকিব আল হাসানের খেলার বিষয়ে বলতে পারেন, উদাহরণস্বরূপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়টাতে বলতে পারেন। এখন তারা তো আসলে বড় বড় শক্তি, তাদের এখানে এস্টাবলিশমেন্ট আছে, তাদের বিজনেস আছে, তাদের সাথে অ্যালাইন্ড অনেক বিজনেস গ্রুপ আছে এখানে, যাদের আবার মিডিয়াও আছে, যাদের তো আমি সেই জায়গা থেকে আমি কিছুই না, আমি শুধু একজন মানুষ যে জুলাই গণঅভ্যুত্থানে হয়তো মানুষ আমাকে নেতৃত্বে নিয়ে এসেছে, তারপর তার ধারাবাহিকতায় দায়িত্ব পালন করেছি। তো তাদের ওই যে স্টাবলিশমেন্টগুলো দিয়ে তারা আমাকে আঘাত করেছে, বিভিন্নভাবে করেছে। যখন 3-4 মাস পরে যখন আস্তে আস্তে এই যে নিউজগুলো হওয়া শুরু করলো, তা আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে আসলে কারা করছে বা কীভাবে হচ্ছে। তো একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, আপনারা যারা সাংবাদিকতা করেন তারা জানেন যে একই শিরোনাম, একই টেক্সট, ভিতরে নিউজের ভিতরে টেক্সটে কোনো পার্থক্য নাই, এবং সবগুলোই যেই কথাগুলোই বলা হচ্ছে সেটা বলা হচ্ছে যে গোপন সূত্রে প্রাপ্ত বা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন। তো এই প্যাটার্নটা দেখলেই বোঝা যায় যে এটা কি মানে সত্য নিউজের। তো নিউজের স্ট্যান্ডার্ড নিয়েও কিন্তু ইদানিং আমি দেখলাম যে মান যাচাই করা হয় যে একটা নিউজের স্ট্যান্ডার্ড, তো এটা 30%-এর নিচে আসে ওটা অ্যাজ এ স্ট্যান্ডার্ড নিউজ। তো এবং হাউসগুলোতে যোগাযোগ করলে বলতো ভাই আমাদের কিছু করার নেই, আমাদেরকে তো এটা দিয়েছে। আমি সরকারের থাকে আমার অ্যাক্সেসটা ছিল যে অ্যাটলিস্ট হাউসের মালিক বা প্রধান বা সিইও যে আছেন তার সাথে অ্যাটলিস্ট কথা বলা যে কি হচ্ছে কেন হচ্ছে।
তো এই একটা টেন্ডেন্সি শুরু হয় তখন থেকে এবং এটা কন্টিনিউ করতে থাকে। আমি আমার জায়গা থেকে জবাব দিতে থাকি, কিন্তু যেটা হয় একটা মানুষ যখন একটা জিনিস দেখে সে সার্টেনলি ওটা হয়তো বিলিভ করে অথবা করে না, কিন্তু কোটি কোটি মানুষ দেখছে। বাট আমার পার্সোনাল রিস্কটা তো ওই পরিমাণ নাই। আমি হয়তো আমার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা এর মাধ্যমে জবাবটা দেওয়ার চেষ্টা করেছি, তবে সবসময় আমি জবাব দেওয়ার চেষ্টা করেছি। এবং একটা পর্যায়ে এটাকে নিতে নিতে এমন জায়গায় নিয়ে গেছে, এটা এখন হাস্যকর হয়ে গেছে। এই যে $10 বিলিয়ন দুর্নীতি করেছে আসিফ মাহমুদ, 1,20,000 কোটি টাকার। কিছুদিন পরপরই আসে, আমরা আসতে থাকে আর কি। হ্যাঁ, আপনি কয়েকদিন আগেই বলছিলেন যে আপনি যখন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থিতা, মেয়র পদে প্রার্থিতা করার কথা বলছেন, তারপরেই আমরা দেখলাম যে বেশি দুদকের অভিযোগের ব্যাপারে আবার আলোচনা হচ্ছে। হ্যাঁ, সিটি কর্পোরেশনে যখন প্রার্থিতার বিষয়ে আলোচনাটা শুরু হলো, তখন একটা গ্রুপ গিয়ে দুদকে কোনো একটা অভিযোগ দিল। পরে আমরা আবার নিউজের মাধ্যমে দেখলাম সেটা সাকিব আল হাসানের ফ্যানদের একটা গ্রুপ, এবং তাদের অভিযোগের কন্টেন্ট সম্পর্কে আমি অফিসিয়ালি জানি নাই, বাট আনঅফিসিয়ালি যতটুকু জেনেছি যে সাকিব আল হাসানকে দেশে খেলতে না দেয় 1,000 কোটি টাকার মতো দেশের ক্ষতি হয়েছে, এটা আমার দুর্নীতি হিসেবে তারা সেখানে সাব্যস্ত করার এক ধরনের চেষ্টা করেছেন। তো এই ধরনের, এখন বললাম না যে প্রোপাগান্ডা, এই জিনিসগুলো হয়তো এমন পর্যায়ে চলে আসছে, এখন এটা একটা হাস্যকর পর্যায়ে তারা নিয়ে গেছেন আর কি। আমি ক্রিকেটের একটু পরেই আসতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু ক্রিকেটের প্রসঙ্গ চলে এসেছে আলোচনার মধ্যে, আমি সেই আলোচনাটাই আমি ঢুকতে চাই। বিসিবির আপনি রোববার গতকালকেই আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি সেই আপনার স্ট্যাটাসের কিছু অংশ আমি উল্লেখ করতে চাই। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আপনি লিখেছেন, অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহর পুত্র জয় শাহর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান। আপনি আরও লিখেছেন, আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলবো না ভেবেছিলাম, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারও পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির পায়চারার খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আপনি প্রশ্ন রেখে বলেছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত, নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু? আরও অনেক কথা আপনি লিখেছেন। ক্রিকেট প্রশাসন নিয়ে আসলে এত কথা হচ্ছে কেন? আপনি, আমরা জানি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, সে সময় নির্বাচন নিয়ে বেশ প্রশ্ন উঠেছে কাউন্সিলরদের পক্ষ থেকে, বা মনোনয়ন ব্যাপার থেকে প্রশ্ন উঠেছে। এই বিষয়গুলো একটু পরিষ্কার করবেন কি? কথা উঠছে দখল করার জন্য, সিম্পল আনসার, যে এটা ওনাদের এখন দখল করতে হবে। এটা এনিহাউ যে কোনোভাবেই হোক, এটা নিয়ম অনুযায়ী হোক কিংবা নিয়ম বহির্ভূতভাবে হোক। এবং আমি এটা নিয়ে একেবারেই কথা বলতে চাই নাই, আগ্রহী ছিলাম না, কিন্তু আমাকে বিসিবির একটা তদন্ত কমিটি, তারা মানে মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি করেছে, ডাকা হয়েছিল। তো সেখান থেকে ডাকা হয়েছিল। আমি পরে কলে একজন ব্যারিস্টার ছিলেন, ওনার সাথে কথা বললাম যে একে তো ব্যাপারটা সাবজুডিস, তারপর আপনার একটা অটোনোমাস বডির উপরে তদন্ত করছেন, এটাও প্রশ্নবিদ্ধ। তো এখন সাবজুডিস ম্যাটারে আমার কি বক্তব্য দেওয়া ঠিক হবে কিনা, আপনি যদি, আমি তাকে যা বলেছিলাম যে আপনি যদি আমাকে লিগ্যাল অ্যাডভাইস দেন অ্যাজ এ ব্যারিস্টার, তাহলে আপনি কি লিগ্যাল অ্যাডভাইস দিলেন? তো উনি আমাকে কোনো উত্তর দিতে পারেন নাই যে সাবজুডিস ম্যাটারে ওনারা তদন্ত করতে পারেন কি পারেন না। আসলে তো পারেন না, দ্যাট ইজ দ্য মানে, এবং এটা আদালত অবমাননা হয়। তো আদালত অবমাননার মতো একটা বিষয় আমি কীভাবে পার্সোনালি আসলে ইনভলভ হতে পারি? তো সেই জায়গা থেকে আমি তাদের থেকেও কোনো সদুত্তর পাইনি, এবং পরে ওনারা আর এটা পার্সিউ করেন নাই, এবং ওনারা ওনাদের অবস্থানটা বুঝতে পেরেছেন, এবং তিনি আমাকে বলেছেন আমার তো কিছু করার নেই, আমাকে তো দায়িত্ব দিয়েছে করার, আমি করতেছি। বাট আমি তো আদালত অবমাননা করতে পারি না একজন সচেতন নাগরিক হিসেবে, সেই জায়গা থেকে আমি সেটার অংশ হইনি। তবে যখন নির্বাচনটা হয় এবং প্রশ্নগুলো উঠছিল, তখন কিন্তু আমি সরাসরি সব কিছুর উত্তর দিয়েছি। আমি টিভিতে গিয়েও কথা বলেছি, এবং আমি ওপেন চ্যালেঞ্জ করেছি ওনাদেরকে, আপনারা আসেন, বসেন, আমার সাথে কথা বলেন, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় অনিয়ম হচ্ছে দেখান। ওনারা কাউন্সিলর সিলেকশনের ব্যাপারে বলেছেন যে একটা অনিয়ম হচ্ছে, ওনারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন উচ্চ আদালতে। উচ্চ আদালত কিন্তু রায় দিয়েছে যে এটা কনস্টিটিউশনালি হচ্ছে, এখানে অসুবিধার কিছু নাই। এবং আরও একটা রিট হয়েছিল হয়তো ক্লাবগুলো নিয়ে, এবং সেখানেও কিন্তু উচ্চ আদালত তখন বিসিবির পক্ষেই রায় দিয়েছিল, এবং এইগুলো উচ্চ আদালতে মীমাংসিত বিষয়। তো এখন এইগুলোকে আবার জলঘোলা করা হচ্ছে একমাত্র বোর্ডটা ভাঙার জন্য আর কি। এবং
ওনাদের কাছে যদি কোনো ভ্যালিড ওয়ে থাকতো এই বোর্ড ভাঙার, তাহলে ওনারা অবশ্যই ডিরেক্টরদেরকে পদত্যাগ করার জন্য চাপ দিতেন না, কিংবা পদত্যাগ করাতেন না। এখন দেখছেন ডিরেক্টরদের পদত্যাগের হিড়িক পড়ে গেছে। বিসিবি প্রেসিডেন্টও বলছেন যে আমি শেষ ব্যক্তি, যে আমি থাকবো, শেষ ব্যক্তি হলে আমরা থাকবো। হ্যাঁ, তো এই যে তাহলে তো আপনার পদত্যাগ করাইতে হয় না বোর্ড ভাঙার জন্য, আপনার কাছে যদি ভ্যালিড কোনো ওয়ে থাকে। আর এই যে যেটা আমি লবিং এর কথা বললাম, করানো হচ্ছে, হ্যাঁ অবশ্যই পদত্যাগ করানো হচ্ছে, এবং ডিরেক্টরদের অনেকেই আমার সাথে পরিচিত, অনেকেই আমাকে জানান, অনেকেই বলেন যে আমার বাবাকে এসে রিকোয়েস্ট করতেছে যে আপনার ছেলেকে একটু পদত্যাগ করতে বলেন, পরের কমিটিতে আমরা তাকে ডিরেক্টর বানাবো। আবার অনেককে চাপ দিচ্ছে, অনেকে রিফিউজ করেছেন, যে তাদেরকে অফার করা হয়েছিল পরবর্তী কমিটিতে থাকবেন, এখন পদত্যাগ করেন, তারা রিফিউজ করছেন যে আমরা পদত্যাগ করবো না। এটা ক্রীড়া প্রতিমন্ত্রী করছেন, এবং তিনি কল দিয়েছেন ডিরেক্টরদেরকে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে জানতে পারবেন। কেউ রিফিউজ করেছেন, কেউ তার ডাকে সাড়া দিয়ে পদত্যাগ করেছেন। এখন লবিংয়ের ব্যাপার যেটা আমি বললাম, সেটা হচ্ছে এর আগেও আমরা যখন নির্বাচনটা চলছিল, তখন আমরা শুনলাম যে বিরাট কোহলির সাথে একজন ক্রিকেটার যোগাযোগ করলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি, যিনি আইসিসিরও সভাপতি এই সময়, জয় শাহর সাথে যোগাযোগ করা এবং তাকে জানানো, তাকে অভিযোগ করা যে বাংলাদেশের নির্বাচনে অনিয়ম হচ্ছে। এবং এবারও আমরা জানলাম, ইভেন মিডিয়া কর্মীদের থেকেই আমি জানতে পেরেছি, এবং পরে আমি ভেরিফাই করেও দেখেছি যে দ্যাট ইজ রাইট, যে একটা প্রতিনিধি দল লন্ডনে গিয়েছে এবং নাজমুল হাসান পাপনের সাথে দেখা করেছে, এবং দেখা করে সেখানে জয় শাহের সাথে বৈঠক করার জন্য তারা একটু যেন তিনি লবিং করে দেন বা বৈঠকের ম্যানেজ করে দেন, সেটার জন্য তার কাছে অনুরোধ জানিয়েছেন। তো তখন আমার মনে হলো যে এটা অন্তত এই বিষয়টা মানুষের কাছে স্পষ্ট থাকা উচিত, কারণ এখানে আমরা লাস্ট বিশ্বকাপে আমরা দেখেছি যে ভারত কিভাবে ক্রিকেটেও আধিপত্যবাদ করতে চায়, পলিটিক্যালি তো করেই, আমাদের উপরে করেই আসছে। তো এবং সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা শক্তিশালী অবস্থান নিয়েছে, বাংলাদেশের জনগণ সমর্থন দিয়েছে যে বাংলাদেশ খেলতে যাবে না, এবং সেক্ষেত্রে পরবর্তীতে পাকিস্তান সহ অন্যান্য ক্রিকেট বোর্ডের মধ্যস্থতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ক্ষতিপূরণও বিসিবি থেকে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আবার ভারতের যারা আমাদের উপর আধিপত্যবাদ চালিয়ে আনন্দ পান, তাদের দ্বারস্থ হওয়াটা আমার মনে হয়েছে যে এই জায়গায় এটা তো আমাদের রাজনৈতিক লড়াইও, এটা শুধু ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য না, আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি জাতি হিসেবে। সেই জায়গা থেকে আমি এটা জনগণের কাছে খোলাসা করা প্রয়োজন বলে মনে করেছি, এবং যারা এটার সাথে ইনভলভ তারাও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি, কারণ দেওয়ার মতো কিছু নেই, দ্যাট ইজ ট্রু। কিন্তু আপনি যেটি বলছেন যে ভারতীয় আধিপত্যবাদের, এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে স্পোর্টসের সেই জায়গাটাতে কি আসলে সরে আসা সম্ভব? মানে ভারতের সঙ্গে আমরা খেলবো না বা ভারতের সঙ্গে কোনো ধরনের মোকাবিলা আমরা করবো না, সেটা কি আসলে না? এটা অবশ্যই বের হয়ে আসা, মানে সেখান থেকে ভারতের সাথে খেলবো না বা এই অ্যাপ্রোচটা তো ঠিক না। অবশ্যই স্পোর্টসটা সবার সাথেই খেলার জায়গাটা এবং সৌন্দর্যটা আসলে থাকা উচিত, কিন্তু সেখানে যেই পরিস্থিতিটা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল এর টিম থেকে বাদ দেয়, এটা আমাদের জন্য জাতিগতভাবে লজ্জাজনক এবং অপমানজনক। অবশ্যই সেটার একটা আনসার করা উচিত ছিল, এবং সেটার আনসারটাও বাংলাদেশ সে সময় করেছে। এবং এখানে আমার মনে হয় যে বিগত প্রায় 2 যুগের ইতিহাসে ভারতকে প্রথমবারের মতো বড় ধরনের একটা চ্যালেঞ্জে তাকে পড়তে হয়েছে। বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অন্যান্য দলগুলো বলেছে তারা খেলবে না, পাকিস্তান বলেছে তারা ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না। পরে ভারতের গিয়ে পাকিস্তানের হাতে পায়ে ধরতে হয়েছে, বাংলাদেশের হাতে পায়ে ধরতে হয়েছে, এবং তারপরে গিয়ে তাদেরকে বাংলাদেশকে একটা না খেলা সত্ত্বেও কিন্তু রেভিনিউ শেয়ার থেকে শুরু করে যেই জিনিসগুলো বাংলাদেশের পাওয়ার কথা সেগুলো বাংলাদেশ পেয়েছে। তো এখানে যে তাকে কূটনৈতিকভাবেও একটা চাপে ফেলা এবং তাকে এটা চোখে আঙুল দিয়ে দেখানো যে ইউ ক্যানট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, মানে এই যে আধিপত্যবাদ আপনি এটা করতে পারেন না, এবং নিজেদের সম্মানটা রিক্লেইম করা, আই থিঙ্ক এই জায়গাটা থাকা উচিত। এমন হওয়া উচিত না যে বারবার সে যা বলবে, সে যেটা চাইবে সেখানেই মাথা নত করে সেটা মেনে নেওয়া। এবং বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর থেকে সেই জায়গা থেকে তো আমরা অ্যাটলিস্ট সরে এসেছি, এবং এখন পর্যন্ত এখন নতুন সরকার এসেছে, এখন পর্যন্ত ভারতের দাসত্ব করতে বা ভারত যেভাবে বলছে সেভাবেই চলতে আমি দেখি নাই। সামনে কী হবে আমরা জানি না। অন্তর্বর্তীকালীন সরকারও সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, রাজনৈতিক দলগুলো একসাথে এসেছিল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত কি আসলে সরকারিভাবে, নাকি আমরা যেটি দেখছি এখন অনেকেই বলছেন যে এটি সরকারিভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে? তখন আমাদের শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার ক্রীড়া উপদেষ্টা ছিলেন, আমি পদত্যাগ করার ইমিডিয়েট পরেই সেই সিচুয়েশনটা বা সময়টা আসে। তো আমার জানা মতে এই সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ড এবং সরকার
উভয় দিক থেকেই একটা বোঝাপড়ার মধ্য দিয়ে সে সময় হয়েছে। যদিও এখন অনেকে বলছেন যে শুধু সরকারের সিদ্ধান্ত, কারণ আমি তো ভিতরে ছিলাম না, ফলে আমি পুরোপুরি ঘটনাটা হয়তো জানি না। বাট মোটামুটি একটা সম্মতির ভিত্তিতে বা বোঝাপড়ার ভিত্তিতেই সে সময় বাংলাদেশের না খেলার সিদ্ধান্তটা হয়। যদিও আমার জায়গা থেকে আমি যদি মানে আমি বাইরে থেকে ভাবছিলাম যে না খেললে হয়তো বাংলাদেশের একটা বড় ক্ষতি হবে, যেটা আসলে বাস্তব, এবং ব্যান আসার মতো একটা পরিস্থিতি হতে পারতো যদি না পরবর্তীতে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহযোগিতা না পেত। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এগিয়ে এসেছে, অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোও বলেছে, ফলে বাংলাদেশ কিন্তু না খেলা সত্ত্বেও একটা ভালো রেভিনিউ শেয়ার থেকে শুরু করে যে সুবিধাগুলো পাওয়ার কথা ওয়ার্ল্ড কাপ থেকে, সেগুলো বাংলাদেশ পেয়েছে। তবে সিদ্ধান্তটা কতটুকু ভালো হয়েছে কতটুকু খারাপ হয়েছে, এর থেকে বেশি ক্রিকেটের জন্য তো অবশ্যই ড্যামেজিং হয়েছে। প্লেয়াররা খেলতে পারেনি, বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়ার, একটা পয়েন্টসে পিছিয়ে যাওয়ার ব্যবস্থা সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের আত্মমর্যাদার জায়গা থেকে, সার্বভৌমত্বের প্রশ্নের জায়গা থেকে বাংলাদেশ খুবই বোল্ড একটা পজিশন নিতে পেরেছে, এবং এটা আমি দেখেছি ভারতের কন্টেন্ট ক্রিয়েটররাও, ইভেন পাকিস্তান বা অন্যান্য দেশে তারাও এটা খুব প্রশংসা করেছে। এখন তো আবার চিঠি দেওয়া হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন সেই চিঠিগুলো, যে ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক আবার স্বাভাবিক করার জন্য চিঠি দেওয়া হচ্ছে, দুই দেশের করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই সম্পর্ক তো স্বাভাবিক করা উচিত, শুধু ক্রিকেটে না, জাতীয়ভাবেই সরকারেরও ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা উচিত, সব দেশের সাথেই। তবে সেটা আমরা সবসময় বলেছি, আমরা স্বাভাবিক বা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিপক্ষে না। আমরা রাজনৈতিকভাবেও সবসময় বলেছি এই সম্পর্কটা হতে হবে মর্যাদার, এবং সম্পর্কটা হতে হবে এক ধরনের সমমর্যাদার। আমাকে রাষ্ট্র হিসেবে তার সম্মান করতে হবে, আমার নাগরিককে তার সম্মান করতে হবে, তাকেও রাষ্ট্র হিসেবে তার যথাযোগ্য সম্মান এবং তাদের নাগরিকদের প্রতি সম্মানটা আমরা রাখবো। এবং এটা শুধু সম্পর্ক তো সম্মানের না, এখানে অনেক দেনা পাওনার সম্পর্কও আছে, এবং সেক্ষেত্রে এটা ইকুয়াল হতে হবে। শেখ হাসিনার মতো যাতে আবার কেউ এসে না বলে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, আর নেয়ার ক্ষেত্রে কিছু নিতে পারেনি, এমন যাতে না হয় আর কি। জি, এবার একটু রাজনীতির প্রসঙ্গে আসতে চাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে কথা বলছে, আমি সেটা একটু উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। টিআইবি বলছে 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু আইনে পরিণত করার সুপারিশ ইতিবাচক হলেও বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় বিষয়ক 3টি সহ 4টি অধ্যাদেশ বাতিল বা রহিত করার সুপারিশ গভীর উদ্বেগের। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন, দুদক এবং গুম প্রতিরোধে করা জনগুরুত্বপূর্ণ কয়েকটি সহ 16টি অধ্যাদেশ এখনই আইনে পরিণত না করে পরে নতুনভাবে আনার প্রস্তাবকেও স্পষ্ট অনিশ্চয়তার বার্তা হিসেবে দেখছে টিআইবি। এই অধ্যাদেশগুলো, অধিকাংশ অধ্যাদেশ করার সময় আমি ক্যাবিনেটে ছিলাম, এবং ক্যাবিনেটে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে এই অধ্যাদেশগুলো হয়েছে। কোনো দিন মিটিংয়ে যদি সুরাহা না হয় যে কিছু কিছু জায়গায় আরও পরিবর্তন প্রয়োজন, সেটা পরের মিটিংয়ে আনা হয়েছে, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সহ সব কিছু বিবেচনা রেখে প্রপার স্টেক হোল্ডার কনসালটেশন, আমার জানা মতে টিএবির সাথেও বা অন্যান্য সংস্থাগুলো যারা পলিসি নিয়ে কাজ করেন তাদের সাথেও কনসালটেশনের মধ্য দিয়ে অধ্যাদেশগুলো হয়েছে। এবং দেখেন কোন অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে, কোনগুলো রাখা হচ্ছে। এখন স্পষ্ট একটা ডিভিশন আছে এই দুই পর্বের মধ্যে। একটা হচ্ছে যেই অধ্যাদেশগুলো সরকারকে জবাবদিহি তার মধ্যে নিয়ে আসবে, নির্বাহী বিভাগকে একটা জবাবদিহিতার পর্যায়ের মধ্যে নিয়ে আসবে, সেই অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে। যে অধ্যাদেশগুলো নির্বাহী বিভাগ কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি করবে সেগুলো রাখা হচ্ছে। এটা ক্লিয়ার ইন্টেনশন এখানে দেখা যায় যে এই সরকার অ্যাবসলিউট পাওয়ার, যেটা আমরা শেখ হাসিনার মুখে শুনতাম, সেটা চায়। এবং এখানে কিছু বিষয় যেগুলো একেবারে বিএনপি নিজেই তার ইশতেহারেও আছে, সেগুলোকেও তারা ভায়োলেট করছেন। যেমন যদি আমি বিচার বিভাগের ইয়েটা বলি, আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে বিচারপতিরা প্রধানমন্ত্রীর পায়ের ধুলো চাইতেন, এবং বিচারপতি নিয়োগগুলো হতো সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক আওয়ামী লীগ নেতা, কিংবা যারা আওয়ামী লীগের পক্ষে রায় দেবেন, একেবারে দলীয় ক্যাডারদের মতো লোকদেরকে বিচারালয়ের চেয়ারে আসীন করা হতো। ফলে বাংলাদেশের এই যে গণতন্ত্র গভীরভাবে হুমকির মুখে পড়েছে, এবং এই বিচারালয়কেও পলিটিক্যালি উইপনাইজ করা হয়েছে বিরোধী দলের বিরুদ্ধে দমন পীড়নের ক্ষেত্রে। সেটা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু এই বিচারক নিয়োগ অধ্যাদেশ, বিচারক নিয়োগে আরও স্বচ্ছতা এবং আরও জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা, এবং যোগ্যতা ও মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ, তারপরে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করা, যাতে মন্ত্রণালয়ের সরাসরি অধীনে কোনো একজন বিচারকের বদলি কিংবা প্রশাসনিক
কার্যক্রম যদি মন্ত্রণালয়ের হাতে থাকে তাহলে আইনমন্ত্রী ডিক্টেট করতে পারবেন যে সে কি রায় দিবে কি দিবে না, কিন্তু সেটা যদি বিচার বিভাগের অধীনে থাকে তাহলে এই যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন এবং আলাদা রাখার যে একটা এটা তো আমাদের কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সেই জায়গাটা নিশ্চিত করার জন্য করা হয়েছিল, সেটা এখন বিএনপি রাখছে না। তার মাধ্যমে সে বোঝাচ্ছে সে আবার কন্ট্রোল চাচ্ছে এখানে। একইভাবে দুর্নীতি দমন কমিশনের ব্যাপারটা এসেছে, একইভাবে পুলিশ কমিশন যেটা করার কথা হয়েছিল, এবং পুলিশ কমিশনটা করার সময় আমাদের অনেকেরই ডিসেন্ট ছিল যখন পুলিশ কমিশন অধ্যাদেশটা করা হয়, যে এটাকে আরও শক্তিশালী করা প্রয়োজন। যেটা হয়েছে সেটাও যথেষ্ট শক্তিশালী না বলে আমরা মনে করি, কারণ সেখানে সভাপতি করা হয়েছে, আমি যদি ভুল না করি তাহলে ওই কমিশনের প্রধান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, এবং সদস্য সচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে, তাহলে ওই একই পর্যায়ের মধ্যে থাকলো। কিন্তু সেখানে একটা সুযোগ ছিল যে সদস্য কয়েকজন বাইরে থেকে সিভিল সোসাইটি সব বিভিন্ন জায়গার প্রতিনিধি রাখার সুযোগ ছিল, ফলে তারা এটাকে একটু পুলিশটাকে আরেকটু নিরপেক্ষ এবং জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারতো। কিন্তু আমাদের প্রস্তাবনা ছিল যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আর যদি স্বরাষ্ট্র সচিব থাকেন দুই গুরুত্বপূর্ণ পদে, তাহলে আবারও এটা মন্ত্রণালয়ের অধীনে হয়ে গেল। তারপরে তখন সেটা করা হয়েছে, সেটাকেও এখন রাখছে না। আপনারাই তো আছেন কমিশন, তারপরে কমিশন আপনারা এটা রাখছেন না, ফলে এখানে অ্যাবসলিউট পাওয়ার নেওয়ার যে একটা চেষ্টা, সেটা আরেকটা খুবই কনসার্নিং বিষয়। এটা নিয়ে বাংলাদেশের মানুষজন একটু খুব বেশি কথা বলে না, বাট ইউরোপে আমেরিকায় আমরা দেখি যে রাইট টু প্রাইভেসি নিয়ে প্রায় রেগুলারলি মুভমেন্ট হয়, যে কতটুকু জনগণের প্রাইভেসি থাকা উচিত, কতটুকু সরকারের সার্ভেলেন্স করার সক্ষমতা থাকা উচিত। এটা আওয়ামী লীগের সময় প্রায় আমার জানার মতো 18-19টা এজেন্সির কাছে এই সক্ষমতাটা ছিল, যে কোনো সময় চাইলে আপনার আমার ফোন কল ট্রেস করা, হোয়াটসঅ্যাপ ট্রেস করা, এনিথিং দে ক্যান ডু। কিন্তু এটা একটা অধ্যাদেশের মাধ্যমে, এটা পুরোপুরি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে করা অধ্যাদেশ, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, দীর্ঘ সময় লেগেছে। তথ্য অধিকার অধ্যাদেশ যেটা, তার মাধ্যমে শুধু 4-5টা এজেন্সিকে এই সক্ষমতাটা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে তারা যদি কারো ফোন কল ইন্টারসেপ্ট করতে চায়, শুনতে চায়, কিংবা প্রাইভেসি লঙ্ঘন করতে চায়, তাহলে তাকে অবশ্যই একটা কোর্ট অর্ডার নিয়ে আসতে হবে, আদালত এই বিষয়ে সিদ্ধান্ত দিবে, এবং কোর্ট অর্ডারের মাধ্যমে সেটা করতে পারবে। কিন্তু এটা বাতিল করে দেওয়ার মাধ্যমে আবারও আগের অবস্থায় ফিরে যাওয়া হচ্ছে, এবং কোনো নাগরিকের এখন আর তথ্যের অধিকারটা বা নিজের প্রাইভেসির অধিকারটা রইল না। তো এই ব্যবস্থাগুলোর মাধ্যমে আমরা যেটা বলেছিলাম অভ্যুত্থানের পর, যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পতন চাই, এবং এই ব্যবস্থার পতনগুলো হতো এই কাঠামোগত সংস্কারগুলোর মাধ্যমে, যা কিছু অধ্যাদেশের মাধ্যমে হয়েছে, যা কিছু জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে হবে বা হওয়া উচিত, সেগুলোকে আবার রিভার্স করে আগের জায়গায় ফিরে যাওয়া, এবং শেখ হাসিনা ঠিক যেইভাবে দেশটা চালিয়েছে ঠিক সেই জায়গায় নিয়ে যাওয়াটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য। জি, এবার আমি গতকালকের সংবাদ সম্মেলন প্রসঙ্গে আসি। সংবাদ সম্মেলনে আপনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকে অবৈধ সরকার বলা শুরু করব, আমরা এটার জন্য সময় নেব না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নেব না। আপনারা অনেক সময় বলেন 15-20 বছরে আর অভ্যুত্থান হবে না, এটার নজির বাংলাদেশে আছে। বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায়নি, 71-এই মুক্তিযুদ্ধ হয়েছে। 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27-এও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। আজকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি ক্ষমতাসীনরা মেজরিটির বড়াই করে সংস্কার থেকে পিছিয়ে যায় তবে 24-এর মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু হবে। আপনারা দুজনই প্রায় একইভাবে কথা বলেছেন। আমাদের কিছু করার দরকার নেই আসলে। এই জুলাই গণঅভ্যুত্থান যে হয়েছে, এটার জন্য কাউকে খুব শক্তিশালী কাউকে ড্রাইভিং ফোর্স হওয়া লাগে নাই। বিএনপি তো করতে পারে নাই সেটা, জামাত ইসলামী সহ বিরোধী দল বাকিরা সবাই ব্যর্থ হয়েছিল। একেবারে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে, এবং এটা খুবই অর্গানিক একটা জায়গা ছিল, কারণ মানুষের মধ্যে এই চাপা ক্ষোভগুলো দীর্ঘদিন ধরে জমাট বেঁধেছিল, এবং সেখানে কিন্তু মানুষ জীবন দিতে দ্বিধাবোধ করে নাই, এবং সাধারণ মানুষ জীবন দিয়েছে। এবং আমাদের মতো যারা ক্যাম্পাসে স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি বা অখ্যাত লোক ছিলাম একটা সময়, তাদেরকে কিন্তু তারা বিশ্বাস করে সামনে ঠেলে দিয়ে নেতৃত্ব বানিয়েছে। তো এটা এমন না যে এনসিপি কিছু করতে হবে বা জামাত কিছু করতে হবে, বা মানুষ যখন এই যে 24-এ তাদের সন্তানদের জীবন দেওয়ার মধ্য দিয়ে, আহত হওয়া, শহীদ হওয়ার মধ্য দিয়ে এই যে অর্জনগুলো হচ্ছে, এইগুলোকে আবার ধূলিসাৎ হতে দেখবে এবং আগের অবস্থায় ফিরে যেতে দেখবে, তাদের ওই রেজ এবং ক্ষোভটা তো রয়ে গেছে, এবং সেটার প্রতিফলন কোনো না কোনোভাবে হবে। এবং আমরা ভেবেছিলাম যে আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম যে বিএনপি সংস্কারের বিষয়ে তাদের যেই আগে থেকে স্টেটমেন্ট, সেটা আমরা সন্দেহের তালিকায় তাদেরকে রেখেছিলাম, কিন্তু আমরা ভাবি না যে এত দ্রুত এই পরিস্থিতিটা তারা করবে। এবং ফলে এই যে আমরা এটাও বলেছি যে আমাদের বিরোধী দলের এত দ্রুত
দ্রুত আন্দোলনে নামার বা রাজপথে নামার পরিকল্পনাও ছিল না, কিন্তু আমরা নামতে বাধ্য হয়েছি, কারণ বাংলাদেশের 70% জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে এবং এই গণভোটটা হয়েছে জাতীয় নির্বাচন যেই তফসিলে হয়েছে ওই একই তফসিলে। আপনি যদি এই গণভোটকে অস্বীকার করেন তাহলে জাতীয় নির্বাচনকে মানে যতটুকু আপনার ততটুকু নেবেন, যতটুকু না সেটা নেবেন না। তারপর ওনারা বারবার সংবিধানের কথা বলেন এবং সংবিধানের ক্ষেত্রে ওনারা খুবই সিলেক্টিভ, যেখানে ওনাদের স্বার্থ আছে সেখানে সংবিধান মানবেন না। যেমন স্থানীয় সরকার প্রশাসক নিয়োগ, সংবিধানে 39 নম্বর ধারায় সম্ভবত খুব স্পষ্টভাবে বলা আছে যে স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে জনপ্রতিনিধি অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি হতে হবে। তা এখন ওনারা দিচ্ছেন হচ্ছে ওনাদের দলীয় প্রশাসক এবং সব পর্যায়ে জেলা এবং সিটি কর্পোরেশনের সামনে শুনলাম যে উপজেলা পৌরসভাতেও হবেন। অন্তর্বর্তী সরকারের সময় যখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হতো ওনারা বলতেন যে আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন হয়ে গেল আপনারা ক্ষমতা, এখন আপনারা স্থানীয় নির্বাচন দেন, তারা দিচ্ছেন না। তারা এই যে স্থানীয় সরকারের যে বিশেষ পরিস্থিতি করা অধ্যাদেশ ওইটাকে কিন্তু আইনে পরিণত করছেন এবং ওইটাকে আইনে পরিণত করার মাধ্যমে যেটা হচ্ছে আপনি আমি বা যে কোনো মানুষ যে স্থানীয় সরকার নির্বাচন করে জয়ী হয়ে আসবে তাকে অপসারণ করার ক্ষমতা কিন্তু সরকারের কাছে থাকতেছে। তাহলে একটা মানুষ যদি সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদে জিতে আসে, সে সরকারের কথা না শুনলেই অথবা সে যদি বিরোধী দলের হয় সরকার তাকে নির্বাহী আদেশে অপসারণ করে দিচ্ছে। তাহলে এইখানে গণতন্ত্র কোথায়? এই প্র্যাকটিসটা আমরা দেখেছি বেসিক ডেমোক্রেসির সময় পাকিস্তান আমলে, এটা আমরা দেখেছি স্বৈর শাসনের সময় এরশাদের সময় প্রশাসক বসিয়ে দিয়ে স্থানীয় সরকার এইগুলো পরিচালনা করা, আবার এটা আমরা দেখছি এখন 2026 সালে বিএনপির আমলে। ফলে এই যে গণতন্ত্র কিংবা সংবিধান সবকিছু তাদের কাছে সিলেক্টিভ, যতক্ষণ পর্যন্ত নিজেদের স্বার্থটা রক্ষিত হয়। আওয়ামী লীগের সময় তো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেটা অন্য কথা যে নির্বাচন করতে দেয় নাই, অনেকে আসতেই দেয় না, কিন্তু যে নির্বাচিত হয়েছে সে তো হয়েছে। কিন্তু এখন নির্বাচিত হলো আপনারা অপসারণ করে দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করছেন। তো ফলে এই জায়গা থেকে আমরা মনে করি যে এটা মানুষের মধ্যে দ্রুতই এক ধরনের ক্ষোভ তৈরি করছে। আমি জানি না বিএনপির যারা মন্ত্রী প্রধানমন্ত্রী আছেন তারা সাধারণ মানুষের সাথে কথা বলেন কিনা বা সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন করার ওনাদের সুযোগ হয় কিনা। আমরা যখন যাই যে কোনো সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাটে সবার একটা কনসার্ন যে জুলাই সনদটা কি হচ্ছে না কিনা বা এই যে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। ইভেন বিএনপিরও যারা গুমের শিকার হয়েছেন ওই গুম পরিবারের ভিকটিম ফ্যামিলিগুলো এখন তারা খুবই কনসার্ন যে এই যে গুমের শিকার হলো বিএনপি করতে গিয়ে তাদের কারো স্বামী কারো বাবা, এখন আবার ওই সংস্কৃতিটাই ফিরে আসছে কিনা। সংসদে আন্দালিব রহমান পার্থ বক্তব্য আমরা শুনছি, তিনি বলছেন যে আপনারা বুঝতেছেন কিনা। তিনি কালকেও বলেছেন যে কেউ যদি আইন না বুঝে বারবার তাদের বুঝিয়ে লাভ নেই, আক্তার হোসেন তারা বারবার প্রমাণের চেষ্টা করছে, তারা জুলাইয়ের টেন্ডার নিয়েছে। আক্তার হোসেন ওনার এই বক্তব্যের পরপরই ওনাকে বুঝিয়ে দিয়েছেন। ওনারা যেটা আসলে সবসময় মনে করেন যে ওনারা হয়তো আগে সাংসদ ছিলেন বলে ওনারা সবকিছু ওনারাই বুঝেন আর কেউ কিছু বোঝে না, এবং ওনারা এই সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার মিথ্যা কথা বলছেন। আমরা দেখলাম যে আইনমন্ত্রী গুমের আইনের ব্যাপারে বললেন যেটাকে আরো শক্তিশালী করা হচ্ছে, কিন্তু যে সংসদীয় কমিটি সেটাকে আইনটাকে ল্যাপস করার প্রস্তাবনা দিয়েছে সেখানে কিন্তু এই কথা বলা নেই যে শক্তিশালী করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে এই শর্টকামিংস আছে এই জন্য এটা আমরা বাদ দিচ্ছি। তাহলে এই যে দ্বিচারিতা, সংসদীয় কমিটি তো বিএনপি এমপিদের কমিটি, তাহলে এই যে দ্বিচারিতা এবং সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা, অসত্য, সংসদীয় ভাষায় মিথ্যা বলা যেন অসত্য বলতে হয়, অসত্য কথা বলা এবং সেটাকে খুব জাহির করা যায়। এবং আইনমন্ত্রী বলছেন যে নাহিদ ইসলাম যেভাবে নিয়োগ পেয়েছেন আমিও সেভাবে নিয়োগ পেয়েছি। 6 তারিখ কোন 106 ছিল? 8 তারিখ সরকারটা গঠিত হয়েছে 106 এর মাধ্যমে। 6 তারিখ তো অ্যাটর্নি জেনারেল এবং আইজির নিয়োগটা হয়েছে, এবং আমরা জানতে পেরেছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে রাষ্ট্রপতি এই দুজনকে নিয়োগ দিয়েছেন। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কোনোভাবেই প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ ছাড়া, লিখিত পরামর্শ ছাড়া এই নিয়োগটা তিনি দিতে পারেন না। তাহলে তার নিয়োগটাও তো মানে অবৈধ। তিনি বলছেন যে নাহিদ ইসলামের সাথে তুলনা করছেন, তো তিনি দেশের আইনমন্ত্রী, তিনি এরকম সিম্পল জিনিসের মধ্যে অসত্য কথা বলছেন। আমি বলবো না যে তিনি এটা জানেন না, কিংবা তিনি খুবই ভালো একজন লয়ার হিসেবে ওনার রেপুটেশন আছে, তো ওনার এটা জানার কথা, কিন্তু তিনি জেনেও রাজনৈতিক দ্বিচারিতা এবং অসত্য তথ্যের আশ্রয় নিচ্ছেন। তো এগুলো ওনাদের দিক থেকে আমরা দেখছি, কিন্তু ওনারা খুব দম্ভের সাথে জিনিসগুলো বলেন বা করেন। যে সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন গণভোট প্রতারণা, কিন্তু ওনার ঐক্যমত্য কমিশনের ভিডিও এখন আমাদের সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ইয়াতে ভাষায় যে উনি তখন বলছেন যে গণভোট সংবিধানে না থাকলে কি হয়েছে, এটা করা যাবে, কিন্তু এখন আবার বলছেন যে সংবিধানে নাই। তো এই যে দ্বিচারিতা, এটা তো মানুষের কাছে খুব স্পষ্ট এটা, এবং এই প্রতারণাটা রাজনৈতিক দলগুলোর সাথে হয় নাই, এটা বাংলাদেশের জনগণের সাথে হয়েছে। আপনি গণভোটের
এবং ঐকমত্য কমিশনের কয়েকজন বলেন, ডক্টর শিশুমণির অ্যাডভোকেট শিশুমণি, তিনি বলেছেন যে সেখানে গণভোটের প্রস্তাবনাটা সরাসরি সালাউদ্দিন আহমেদের নিজের দেয়া। তো এখন তিনি বলছেন যে গণভোট একটা প্রতারণা হয়েছে। তো এই যে প্রতারণাটা, এটা বাংলাদেশের মানুষের সাথে হচ্ছে। সবচেয়ে কনসার্নিং বিষয় হচ্ছে এটা রাজনৈতিক দলগুলোর সাথে তো হচ্ছেই, বাংলাদেশের জনগণের সাথে হচ্ছে। কারণ আপনারা বক্তব্যগুলো জনগণকে দিয়েছেন এবং জনগণ সেখানে কনফিডেন্স রেখেই কিন্তু এসে গণভোটে ভোট দিয়েছে, জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে। এবং এই জনগণের সাথে অতি রাজনীতি করার ফলাফল কখনো ভালো হয় না, এটা আমরা দেখেছি বাংলাদেশে।